ওয়েলকাম টু প্রেপ উইথ মি। তো প্রেপ উইথ মি এর সকল ভিউয়ার্সকে প্রথম যেটা বলি সেটা হচ্ছে, তোমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ সৌভিক মিত্র। তো সৌভিক মিত্র আমাদের এই যে 2022-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল পিএসসি জেইর, তাতে উত্তীর্ণ তো হয়েইছে, সফল তো হয়েইছে, তার সাথে হচ্ছে ওভারঅল র্যাঙ্ক হচ্ছে 4, আর পিডাব্লিউডিতে সেকেন্ড র্যাঙ্ক হয়েছে, তাই তো পজিশন? হ্যাঁ, পিডব্লিউডি সেকেন্ড র্যাঙ্ক। গ্রেট গ্রেট। তো প্রথমে তো কংগ্রাচুলেশন ভাই তোকে। তো কেমন লাগছে বল, এ সমস্ত থ্যাংক ইউ। কিছু হওয়ার পরে কিরকম ফিল, কিরকম হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। ভালো তো লাগছে। এতদিন ধরে আমার প্রিপারেশন 2020 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। 2020 আগস্টে আমি যে বেসরকারি জবটা করতাম, প্রাইভেট জবটা, সেটা ছেড়ে তো তারপর থেকে কন্টিনিউ প্রিপারেশন চালু। তো তারপর একটার পর একটা পরীক্ষা গেছে, তো সেগুলো ক্লিয়ারও হয়নি। ফাইনালি আজকে দিয়েছি যে এইটা ক্লিয়ার হলো। এটা আচ্ছা। একটা ভালো না, সে ফিল তো হচ্ছে। ক্লিয়ার তো হলো, মানে ক্লিয়ার হলো এত ভালোভাবে, মানে কতটা কতটা হ্যাঁ, প্রেসার ছিল আর কি, তাই তো? হ্যাঁ, প্রচন্ড। মাঝখানে একটা টাইম খুবই প্রেসার ছিল, কারণ এতদিন টানা কন্টিনিউ 5 বছর ধরে। তো এটা একটা ফ্যামিলি দিক থেকেও একটা প্রেসার, প্লাস একটা মানে বুঝতেই পারছো, বয়স বাড়লে একটা প্রেসার আছে। তো একদম সেই একদম প্রেসারটা একদম। ছিল তার। তো যাই হোক, তুই আমাদের ভিউয়ার্সদেরকে প্রথমে তোর একটু ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে বল, যে তোর কোয়ালিফিকেশন কি ছিল, বা তুই এখন কি করছিস, এগুলো সম্পর্কে একটু একটু যদি বলিস। আমি 2016 সালে মেনলি মাধ্যমিক পাস করি। মাধ্যমিকের পর আমি ডিপ্লোমাতে ঢুকে গেছিলাম। তো 2016 থেকে 2019 সালে আমি ডিপ্লোমা পাস করি। তারপর আমি সাপুরদি পালুদিতে জব পাই, তোমার হচ্ছে প্লেসমেন্টের থ্রুতে। এবার সেখানে আমি 1 বছর 2 মাস মতো জব করি। তারপর আমি ছেড়ে দিই। ছেড়ে দিয়ে আমি প্রিপারেশনে ঢুকে গেছিলাম। এবার আমি প্রিপারেশন নিতে নিতেই আমি তখন ওই যাদবপুর ইভিনিং এর পরীক্ষাটাও দিয়েছিলাম, তো ওটাও আমার হয়ে যায়। তো তারপরে আমি ঠিক করি যে না, যাদবপুরটাও কন্টিনিউ করবো, প্লাস প্রিপারেশনটাও কন্টিনিউ করবো। 2021 সাল থেকে আমি যাদবপুর ইভিনিং এ পড়ছি। বর্তমানে এখন 5th ইয়ার রানিং, প্লাস আমি প্রিপারেশনটাও কন্টিনিউ করছিলাম। তো তার সাথে সাথেই আমার এই চাকরিটা পিএসসিটাও হয়ে যায়। মানে তোর অলরেডি প্রিপারেশন চলছে, প্লাস তুই অলরেডি সাপুরজি পালনজিতে তোর একটা এক্সপিরিয়েন্স হয়ে রয়েছে, আর প্লাস এখন তুই জুনিয়র ইঞ্জিনিয়ারটা পেয়ে গেলি। তো নেক্সট থিঙ্কিং কি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা হুম। পলিটেকনিক লেকচারের জন্য যাবি তো নাকি? হ্যাঁ, অবশ্যই। যদি এবার এটা একটা পোস্টিং কোথায় হবে, এটা একটা নির্ভর করছে। তো যদি সুযোগটা পাই আমি যে কমপ্লিট করে নেওয়ার, অবশ্যই চেষ্টা করব। যদি হয়ে যায় তো তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ফার্দার পলিটেকনিক লেকচারের দিকে টেন্ডেন্সি আছে। বেশ বেশ বেশ, গ্রেট গ্রেট। তো যাই হোক, তাহলে তুই বলছিস যে তোর যে আজকে যে সফলতাটা এসেছে, বা তুই যে আজকে যে পজিশনটা পেয়েছিস অ্যাজ এ টপারই বলা যায়, এখানে এই এক্সামটা টপার হিসাবেই তোকে দেখা যেতে পারে। তো সেটার পিছনে কতটা খাটাখাটনি ছিল, কতটা মোটিভেশন ছিল, নাকি সবই ইজিলি হয়ে গেছে একদম ক্যাশ ভাবে নাকি? অ্যাকচুয়ালি না, না, এটা এটা কোনোদিনই না। কারণ আমার টাইমটাই আমাকে বুঝিয়ে দেবে যে আমার কত টাইম লেগেছে। আমার 5টা বছর। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই যে গভর্নমেন্ট জব এটা সম্বন্ধে আমার আইডিয়াটা ছিল না। এটা মেনলি আমার ওই প্রাইভেট জবটা জয়েন করার পরেই আসে। তো তারপর ছাড়ার পর অ্যাকচুয়ালি কিভাবে পড়বো বা কি করব, এটাও ঠিক আমার অতটা মানে বোধগম্য ছিল না। তো তারপর আমি একটা কোচিং এর সহায়তাতেই সেটাকে আমি কন্টিনিউ করি। তো এটা কিন্তু আমার প্রথম 2 বছর আমার অ্যাকচুয়ালি প্রিপারেশনটা তুলতে, প্রথম 2 বছর আমাকে একটু পরিশ্রমটা খুব যেটা দিতে হয়েছিল। তারপর ধীরে ধীরে জিনিসটা কি হয়, যেহেতু আমার একবার সিলেবাসটা একবার রাউন্ড করতে যতটা টাইম লাগে ওটা হয়ে গেল, তারপর রিক্যাপিচুলেট করতে করতে তখন এক্সামে বসলে অটোমেটিক ক্লিয়ার হবে। এটা নর্মাল। এবার কিন্তু এই যাদের অ্যাকচুয়ালি বেসটা নড়বড়ে, যেমন আমার ক্ষেত্রে একটু ছিল প্রথম দিকে। তো সেইটা পুরোটা তুলে করতে প্রথম দিকটা প্রচন্ডই কষ্ট হয়েছে। মানে একবার তুই বলতে চাইছিস যে একবার যদি কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে নেওয়া যায়, একবার যদি থিওরিটিক্যালটাকে ঘেঁটে নিয়ে একটা ভালো নোট হ্যাঁ, তৈরি করে নেওয়া যায়, তারপর সেটাকে এবারে স্টিক টু ইট হতে হবে।
স্টিক টু ইট যদি হওয়া যায় তাহলে অনেক কিছুই করা সম্ভব, মানে যে কোনো পরীক্ষাতেই আমরা একটা হ্যাঁ, কিছু না কিছু পজিশন নিতে পারি। হ্যাঁ অবশ্যই সেখানে লাকের ব্যাপার তো অবশ্যই আছে, লাক রয়েছে, কোন দিন পরীক্ষা হচ্ছে সেটার উপর অবশ্যই ডিপেন্ড অবশ্যই। করছে। হ্যাঁ, তারপরে পরীক্ষার হলে আমি ঠিকমতো অ্যান্সার করতে পারছি কিনা হুম বা হুম ঘাবড়ে গেলাম কিনা, এগুলো সবকিছুই ডিপেন্ড তো অবশ্যই করবে। হুম বাট এটা একটা সাকসেসের রাস্তা, ঠিকই বলেছিস। আচ্ছা, বেশ, তুই যখন কোচিং সেন্টারের কথা তুললি তখন তোকে এই কথাটা অবশ্যই একটা প্রশ্ন আমার করার আছে। তোর আগে তো এর সাথে আমার কথা হয়েছে, তো তুই তো প্রেপ উইথ মি এর নাম শুনেছিস বা গাইডেন্সের সাথেও কিছু হলেও যুক্ত হুম ছিলি। তো সেখানে ইন্টারভিউ হুম। গাইডেন্সটা আমরা তো শুধু ইন্টারভিউ গাইডেন্সই দিয়েছি, এর অবশ্যই। বেশি তো কিছু দেইনি। তো এই ইন্টারভিউ গাইডেন্সটা সম্পর্কে যদি তুই একটু বলিস, যে মানে সেটা তোকে কিভাবে হেল্প করেছে, হুম হুম। বা যদি তোর মডিফিকেশন কিরকম ছিল, না করেছে নাকি করেইনি কোনো রকম হেল্প, সেটা যদি একটু বলিস। না না, হেল্প তো অবশ্যই হয়েছে আমার। হেল্প, তোমার কোশ্চেন টাইপ যেটা ছিল সেটা আমার হেল্প হয়েছে, প্লাস নন টেক যে ভিডিওটা আমার, বিশেষ করে তিলপাড়া ব্যারেজের ভিডিওটা আমার প্রচন্ড হেল্পফুল হয়েছে। প্লাস যে বীরভূমের নন টেক যেটা ছিল, হ্যাঁ আমি বীরভূমে থাকি, বাট কিছু কিছু জিনিস হয়ে যায় কি মানে ওভারলুক হয়ে যায় বা পুরোটা জানা যায় না। তো সেই জিনিসগুলো, ছোটখাটো কোনো জিনিসগুলো, যেমন আমি বলি বক্রেশ্বর ড্যামটা সম্বন্ধে আমার অতটা ভালো আইডিয়া ছিল না, সেটা তোমার ভিডিও থেকে আমার হেল্প হয়েছে। প্লাস তিলপাড়া ব্যারেজ বা বীরভূমের তুমি যে ওভারঅল একটা আইডিয়া দিয়েছিলে, হুম। এটা আমার খুব হেল্পফুল হয়েছে। টেকনিক্যাল তো তুমি আমার সাথে যে ইন্টারভিউ সেশনটা হয়েছিল সেটাও আমার যথেষ্ট হেল্পফুল হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে তুই পুরো প্রেপ উইথ মির পুরো ইউটিউব চ্যানেলটাকে ঘেঁটেছিস আর কি, এটা আমার মানে বুঝতে পারলাম আমি, যে ফ্রিতে, এইগুলো তো ফ্রি ভিডিওস, এগুলো তো একদমই ফ্রি ভিডিওস ছিল। অবশ্যই অবশ্যই। হুম হুম হুম। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি এখন ইউটিউবে অনেক কিছু কন্টেন্টই অ্যাভেলেবেল, এবার ইউটিউবটাকে যে যেরকম ভাবে ইউজ করবে, তো এটা থেকে অনেক কিছু গ্যাদার করারও যেরকম আছে, আবার এটা থেকে সেরকম অনেক কিছু না নেওয়ারও আচ্ছা আছে। আচ্ছা, না না, ঠিকই ঠিকই, কথাটা তো ঠিকই বলেছিস। যাই হোক, সমস্ত কিছু তো বুঝলাম, সবকিছুই ঠিক আছে। তো আহ, তুই যারা যে একদম নতুন আসছে, ধর যারা এই সবে কলেজ থেকে পাস আউট করলো, তো অনেকেই বলছে যে আমি কি করব, যে 2 বছর আমি কি পড়াশোনার জন্য যুক্ত থাকবো, মানে বসে যাব কোনো জায়গায় কাজ করব না, নাকি কোনো জায়গায় ভর্তি হয়ে যাব একটা প্রাইভেট ইনস্টিটিউশনে, সেখানে কিছুদিন কাজ শিখি, তারপরে স্যার আমি দেখব। তো তুই কোনটাকে প্রেফারেবল মনে করছিস, মানে এই নতুন জয়েন যারা করছে বা নতুন যারা বিটেক বা ডিপ্লোমা পাস করে বেরোচ্ছে, তাদেরকে কি বলতে চাস তুই, এই ব্যাপারটা একটু যদি বলিস। হুম। দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে একটু, মানে এটা একটু দু রকম তিন রকম ব্যাপার আছে, তো আমি পুরোটাই বলছি তাহলে একদম ভেঙে। হুম হুম হুম। মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, এখানে এক হচ্ছে যারা গভর্নমেন্টের জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে চায়, প্রাইভেটে যেতেই চায় না, তারা একদম প্রিপারেশন নিক। তবে এটা মাথায় রাখতে হবে, প্রথমে আগে প্রিপারেশনটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। না হলে আমার মনে হয় যদি কারোর মানে একটু বেসিকে প্রবলেম থাকে, তাহলে মানে ইনিশিয়ালি পরীক্ষা দিলে হয়, অবশ্যই পরীক্ষা দেয়, বাট একটু ডিমোটিভেট হওয়ার চান্স থাকবে। বাট একটা টাইম পর চলে যাওয়ার পর সব কিছু মানে তার যে পরীক্ষায় বসবে সব পরীক্ষায় ক্লিয়ার হবে। আর একটা জিনিস, যেটা এখনকার দিনে পার্টিকুলার একটা এক্সামকে জাস্ট এ না করে ভার্সাটাইল সবকিছু এক্সামই দেখ, মানে সাপোজ কোনো একদম পিএসইউ এর একদম। এক্সাম বা পিএনসি হোক বা পিএসসি হোক বা সেন্ট্রাল হোক, হুম সব হুম দিই। হুম। তাতে জন্য কন্ট্রাকচুয়াল সেন্ট্রাল যেগুলো বেরোয় সেগুলোও দিই। মানে আমি একটা জিনিস প্রিপারেশন টার্গেট লেভেলটাকে করতাম, হাই আমি রাখতে যখন হবে। দেখতাম যে কোনো বড় এক্সাম, সাপোজ এসএসসি যেই আমার ক্লিয়ার হয়নি, হুম তো হুম আমি হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি প্রিপারেশন সবসময় এক ধাপ এগিয়ে রাখতে হবে, তারপর তুমি দাও। এবার কিছু কিছু ছোটখাটো এক্সাম ক্লিয়ার হলে তখন কি হয় যে মানে নিজের কনফিডেন্সটা বুস্ট আপ হয়, তখন আরো পড়াশোনাটা আরো জোরদার করতে তখন ইচ্ছে যা হবে। তো সব রকম এক্সাম দিলে এইগুলো মানে একটা কম্প্যাক্ট জিনিসটা তৈরি হবে। বাট এটার জন্য একটা টাইম লাগবে, তবে এটাও ঠিক, এখন যদি অনেকটা টাইম কেউ 3 4 5 বছর দিয়ে দেয়, তারপর কি হয়, যেগুলো সেন্ট্রালের এক্সাম সেগুলো রিটেনে সেগুলোতে কোনো অসুবিধা হবে না, কিন্তু স্টেট লেভেল যেগুলোতে ইন্টারভিউ আছে হুম হুম। সেগুলোর টাইমে তখন সে ওই টাইমটা কি করেছে, কারণ এখন সব জায়গায় তো চাইছে যেন ছেলে পেলে একটু এক্সপিরিয়েন্স, একটু যাতে জিনিসটা প্র্যাকটিক্যাল জিনিসটা জানে।
হুম। তো সেক্ষেত্রে আমি বলবো যারা ইনিশিয়াল লেভেলে আছে তারা 1 বছর বাড়িতে পড়ুক, তারপরে কোনো একটা জব করুক, সাথে প্রিপারেশনটা রিভিশনটা কন্টিনিউ করুক। ঠিক ঠিক তাহলে ঠিক। জিনিসটা খুব আহ, ভালো হবে, প্লাস নিজেও ডিমোটিভেট, এখনকার ছেলেপেলে ডিমোটিভেট হওয়ার চান্সটা ওটা না না, কমে ঠিকই যাবে। ঠিকই বলেছিস, তুই কথাগুলো ঠিকই বলেছিস, একদমই যথাযথ কথা। আহ, একদিক দিয়ে ঠিকই, একটা এক্সপিরিয়েন্সের তো এখন খুবই দরকার। এবং সত্যি কথা বলতে গেলে যদি আমরা একটু ঘেঁটে দেখি কেএমসি, যদি আমি মেনলি কেএমসি নিয়ে বলি, পিএসসি নিয়ে বলছি না, কেএমসি নিয়ে বলছি। তো কেএমসির ক্ষেত্রে তো আমি রিসেন্টলি আমার অনেক বন্ধু বা অনেক স্টুডেন্ট যারা ছিল, তারা একই কথা বারবারই বলেছে যে ওরা সবসময় চাইছে যে হুম, এক্সপিরিয়েন্স কার্ড রয়েছে, প্রশ্ন করছে এইরকম। কাউকে তো এরকম এরকম প্রশ্ন করেছে যে তোমাকে ধরো সাইটে পাঠিয়ে দেওয়া হলো, তোমাকে 5 MQ কংক্রিট বানাতে হবে, তাহলে আমাকে হুম, বলো যে কত বালি লাগবে, কত সিমেন্ট লাগবে, আর কত পাথর লাগবে। তো স্বাভাবিক ব্যাপার, হুম, ঘর থেকে বসে পড়ে যারা, যাদের কোনোদিন যাওয়া মানে জানেই না বা যায়নি যে কোনোদিন, তার পক্ষে ওই হিসাব করে পরে ওখানে হুম, বের করে বলা ইম্পসিবল। মানে 5 MQ তো আমি জাস্ট নর্মাল একটা হিসাব বলছি, হুম, করতে পারবে না। তো ছোটখাটো হিসাবগুলো জানতে হবে, দরকার হলে আমি বলছি ছোটখাটো কন্ট্রাক্টরের কাছে যেও তারা কাজ শিখুক। যে একটা হ্যাঁ, একটা মিক্স ডিজাইন কিভাবে হয়। প্রথমেই আমি সিমেন্ট দিই একটা ইয়েতে, মানে মিক্সিং ড্রামে আমি হুম, প্রথমেই হুম, সিমেন্ট দিয়ে দেবো, নাকি প্রথমে আমি পাথর দেবো। এই অবশ্যই অবশ্যই। ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো জানতে গেলে তোকে ফিল্ডে যেতে হবে, আদারওয়াইজ হুম, তোর ঘরে বসে বসে মিক্স ডিজাইন হবে না। হুম, একদম একদম। ঠিক ঠিক ঠিক। যাই হোক, বাড়ির সকলে কিরকম ফিল করছে সেটা একটু বল, শুনি একটু। না না না, ফিল্ডে যাওয়াটা খুব দরকার, ফিল্ডের অনেক কিছু জিনিসটা। বাড়ির সকলে তো খুবই খুশি, কারণ এতদিন ধরে একটা জিনিস কন্টিনিউস চলছে, তো তার মাঝে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন গেছে, তো তার পর আজকে এই সফলতা, অবশ্যই বাড়ির লোক খুবই খুশি। বেশ বেশ বেশ। ঠিক আছে সৌভিক, বেশি সময় আর নেব না, জাস্ট একটা লাস্ট কথা। যারা প্রিপারেশন নিচ্ছে, সে একদম জুনিয়র হোক তোর সিনিয়র হোক, যারা অনেক বছর খাটছে, কেউ কেউ আছে কাজের সাথে যুক্ত থেকে রাতের বেলাতে শুধু পড়াশুনো করে, অনেকে আছে সারাদিনই পড়াশুনো করছে। তো তাদের উদ্দেশ্যে মানে একটা লাইন, যে যদি মানে তুই তাদেরকে মোটিভেট করতে চাইছিস বা তুই তাদেরকে বলতে চাইছিস যে যুদ্ধ ছেড়ো না, এইরকম যদি একটা ওয়ার্ডিং তোকে আমি বলতে বলি, তো কি বলতে চাইবি তাদের উদ্দেশ্যে? একটাই লাইন এখানে বলা যেতে পারে, বি কনসিস্টেন্ট অ্যান্ড বি মোটিভেটেড। না, কথাটা তো একদম এই ঠিকই। দুটো কথা মাথায় রেখে যদি কেউ এগোতে পারে তাহলে, এবং পেশেন্স, পেশেন্স, কনসিস্টেন্ট অ্যান্ড মোটিভেশন, তিনটে জিনিসকে মাথায় রেখে এগোতে হবে। হুম অনেক হুম। কিছু নেগেটিভ আসবে ইম্প্যাক্ট, বাট সেগুলোকে মাথা থেকে দূর করে কিছু দিনের মানে অন্তত একটা টাইম স্প্যান নিজেকে পুরোপুরি একটা জায়গায় ফিক্স রাখতে হবে, করার নেই। না, এটা এটা তো একদমই ঠিক কথা, এটা আমিও মানি। এবং সকলকে এটাই আমারও বলার, সেটা হচ্ছে যে সকলেই কনসিস্টেন্ট হও। দেখো সৌভিকও পেরেছে, তোমরাও পারবে। সৌভিক আজকে সাপুরজিতে জব করতো বলে আমি ওকে চিনি সেই হিসাবে। তো সেখানে ও জব করেছে, ও এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, তারপরে ওর মনে হয়েছে যে না, সেই জায়গাটা ছেড়ে আমি ফার্দার স্টাডি করব, বা জিনিসপত্রগুলো আমি আরো বেটার করে তৈরি করব। তো সেগুলো তৈরি করেছে আজকে। এই সমস্ত জিনিসপত্র পেশেন্সের সাথে করেছে, কনসিস্টেন্সি বজায় রেখেছে বলেই আজকে ও সাকসিড করেছে। তো আমরা সকলেই আশা করি সৌভিক আরো বেটার করুক নেক্সট এক্সামগুলোতে। এখানেই থেমে যেও না সৌভিক, এটাই বলার। এগোতে থাকো। আর ঠিক আছে, অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, ভালো করে জয়েন করে যা, তোদের তো সব হয়ে গেল পিডাব্লিউডির প্রায়। হ্যাঁ, জয়েন করে যা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। হুম হুম হুম। গ্রেট গ্রেট, চল রাখলাম।